আমরা এখন পড়ব প্রভাবক এবং এর প্রকারভেদ। ঠিক আছে, তাহলে প্রভাবক এবং এর প্রকারভেদ যদি আমরা পড়তে যাই, প্রভাবক অ্যাকচুয়ালি কি আমরা জানি। প্রভাবক হচ্ছে, প্রভাবক অনেক সময় নিয়ামকও বলা হয়, যার কাজ হচ্ছে একটা বিক্রিয়ার গতিটাকে ত্বরান্বিত করা। একটা বিক্রিয়ার গতি ত্বরান্বিত করার মানে হচ্ছে সে বিক্রিয়ার গতিটাকে হোক বৃদ্ধি করতে পারবে, আবার এমনকি বিক্রিয়ার গতিটাকে হ্রাস করতে পারবে। এই প্রভাবকগুলো দেখবা ম্যাক্সিমাম বিক্রিয়ার ক্ষেত্রে প্রভাবক হিসাবে আমরা ব্যবহার করি। আমরা তৃতীয় অধ্যায় পড়ে আসছি যে অবস্থান্তর মৌলগুলো হচ্ছে প্রভাবক হিসাবে বিক্রিয়া বিক্রিয়ায় ব্যবহৃত হয়। আমরা পড়েছিলাম যে অবস্থান্তর মৌল ধর্ম পড়েছিলাম, রঙিন যৌগ গঠন করে, জটিল যৌগ গঠন করে, এবং এদের হচ্ছে প্রভাবন ক্রিয়াও রয়েছে বা প্রভাবন ধর্মও রয়েছে। তো এরকমই প্রভাবকটা হচ্ছে গিয়ে আমাদের বিক্রিয়ায় ব্যবহৃত হবে, যার কাজ হচ্ছে বিক্রিয়ার গতিটাকে ত্বরান্বিত করা। যদি অনেক স্লো গতির একটা বিক্রিয়া হয়, সেখানে যদি আমরা ধনাত্মক প্রভাবকটা ব্যবহার করি, তাহলে কি হবে, বিক্রিয়ার গতিটাকে বাড়িয়ে দিবে। আবার অনেক কুইকলি একটা বিক্রিয়া হচ্ছে, সেখানে যদি আমরা একটা ঋণাত্মক প্রভাবক ব্যবহার করি, তখন যেটা হবে ওই বিক্রিয়ার গতিটাকে কমিয়ে দিবে। কমিয়ে দিলে যেটা হবে, আসলে আমাদের খুব কুইক যে বিক্রিয়াটা হয়, সেই বিক্রিয়াটা কুইকনেস থেকে আমরা আসলে রক্ষা পাবো। তো এটাই আসলে প্রভাবকের মূলত কাজ। তো এখানে আমাদের হচ্ছে প্রভাবক নিয়ে আমাদের আলোচনা আছে, বিভিন্ন ধরনের প্রভাবক আছে, থিওরিটিক্যাল লেখাপড়া। তো আমরা একটু বোঝার চেষ্টা করি। যেমন তুমি দেখো যে আমরা এরকম একটা যদি বিক্রিয়া দিই, পটাশিয়াম পারক্লোরেট বলা হয়, একে যদি আমরা তাপ দেই, তাপ দিলে এটা ভেঙে যাবে, পটাশিয়াম ক্লোরেট এবং হচ্ছে অক্সিজেন উৎপন্ন হবে। তাহলে এখানে দেখো আমাদের প্রভাবক হিসাবে ব্যবহৃত হয়েছে কি, তাপ। তাহলে এই বিক্রিয়াটায় দেখো ভাঙতে আমাদের একটা তাপ দরকার হয়েছে। তাহলে এই তাপটা দেখো আমাদের হচ্ছে গিয়ে এখানে প্রভাবক হিসাবে ব্যবহার করা হয়েছে। আবার অনেক সময় এখানে ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড, এই ম্যাঙ্গানিজ ডাই অক্সাইডটা হচ্ছে প্রভাবক হিসাবে ব্যবহার করা হয় এই বিক্রিয়ায়। তো এটাই এখানে লেখা আছে। প্রভাবকের অনেক নাম আছে, একে নিয়ামক বলে, একে অনেক সময় অনেক জায়গায় দেখবা অনুঘটক। ঠিক আছে, অনুঘটক, যেমন হচ্ছে ঘটকের কাজ কি বলো, ঘটক চিনো তোমরা? জি স্যার। ঘটক চিনো নাকি, ঘটকের কাজও তো জানো তাহলে। তো এখানে দেখো ঘটক আমাদের যে কাজটা করে, এখানেও যে ঘটক ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড একটা ঘটক হিসাবে কাজ করে, মানে হচ্ছে সে বিক্রিয়কটাকে ভেঙে ভেঙে উৎপাদ তৈরিতে হেল্প করে, মানে একটা সম্পর্ক থেকে আর একটা সম্পর্ক বানিয়ে দেয়। তো এটাই আসলে যেমন ঘটক, সেজন্য এটাকে ওই ঘটকের সাথে কম্পেয়ার করে অনুঘটকও বলা যেতে পারে। আসলে এটা কম্পেয়ার করে বলছি, কিন্তু আসলে ওই ঘটকের সাথে কম্পেয়ার করে এই অনুঘটক হয়নি, জাস্ট আসলে বোঝানোর ক্ষেত্রে আসলে উদাহরণটা দেওয়া হয়েছে। ওকে, তাহলে দেখো আমাদের হচ্ছে বিভিন্ন রকমের প্রভাবক আছে। ফার্স্ট হচ্ছে ধনাত্মক প্রভাবক। ধনাত্মক প্রভাবকের কাজ কি, বিক্রিয়ার গতিটাকে বৃদ্ধি করা। যেমন এই যে আমাদের ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড, এটাই হচ্ছে আমাদের ধনাত্মক প্রভাবক হিসাবে এই বিক্রিয়ায় ব্যবহৃত হয়েছে। তার মানে এটা দ্বারা আমরা বুঝি এই বিক্রিয়াটা যে ভেঙে গেছে, এই বিক্রিয়াটা দ্রুত ভাঙতে সাহায্য করে হচ্ছে ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড, কারণ এ ধনাত্মক প্রভাবক। ধনাত্মক প্রভাবকের আমরা কাজ জানি কি, ধনাত্মক প্রভাবকের কাজ জানি আমরা বিক্রিয়ার গতিটাকে বৃদ্ধি করবে। সুতরাং এখানে আমাদের বিক্রিয়ার গতিটা অবশ্যই বৃদ্ধি পাবে। তাহলে অবশ্যই হচ্ছে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড হচ্ছে একটা ধনাত্মক প্রভাবক। এরপরে তুমি দেখো ঋণাত্মক প্রভাবক আছে। ঋণাত্মক প্রভাবকের কাজ কি, ঋণাত্মক প্রভাবকের কাজ হচ্ছে গ্রিসালিন। গ্রিসালিন দেখো ঋণাত্মক প্রভাবক হিসাবে কাজ করবে। যেমন হাইড্রোজেন পারঅক্সাইড, এখানে যদি গ্লিসারিন প্রভাবক হিসাবে ব্যবহার করো, এটা ভেঙে পানি এবং হচ্ছে অক্সিজেন উৎপন্ন হয়। 2 মোল যদি হাইড্রোজেন পারঅক্সাইড নাও, তাহলে এই বিক্রিয়াটা দেখো অনেক স্লো গতিতে হয়, মানে বিক্রিয়ার গতিটা স্বাভাবিকভাবে যে গতিতে হইতো, সেই গতি থেকে আসলে এখানে। আচ্ছা সুমাইয়াকে তোমরা কি একটু বলো, আবার ট্রাই করতে বলো, ওর নেটে হয়তো বা প্রবলেম, তোমাদের তো প্রবলেম হচ্ছে না, হচ্ছে? সুমাইয়া নক দিয়েছো, ঢুকতে পারছে না, তোমরা একটু ওকে বলো। ওকে, তাহলে দেখো ঋণাত্মক প্রভাবকের কাজটা অ্যাকচুয়ালি কি, ঋণাত্মক প্রভাবকের কাজটা হচ্ছে গিয়ে জাস্ট বিক্রিয়া গতিটাকে কমিয়ে দেওয়া। ও যে গতি সম্পূর্ণ হয়, সেই গতিটাকে কমায় দেওয়াটাই হচ্ছে আমাদের ঋণাত্মক প্রভাবকের কাজ। এই দুইটা তোমরা অলমোস্ট এসএসসিতে একটু টুকটাক জেনেছো, কিন্তু আমরা এখন নতুন কিছু জানবো, এগুলো আমরা এসএসসি লেভেলে শিখি নাই। অটো প্রভাবক, একে অনেক সময় হচ্ছে স্বপ্রভাবকও বলা হয়। অটোপ্রভাবক বা স্বপ্রভাবক বলতে আমরা কি বুঝি, ধরো একটা রাসায়নিক বিক্রিয়ায় তো বিক্রিয়ক থাকে এ প্লাস ভি প্লাস সি, এটা বিক্রিয়া করে মনে করো ডি প্লাস ই উৎপন্ন হলো।
এটাকে মনে করো আমরা একটা রাসায়নিক বিক্রিয়া বললাম, যেখানে সি দেখো কি হয়েছে, সি হচ্ছে বিক্রিয়ক হিসাবে কাজ করছে না, বিক্রিয়ক হিসাবে ব্যবহৃত হয়েছে। যদি কখনো, খেয়াল দিয়ে শুনিও, যদি কখনো একটা বিক্রিয়কই তোমার প্রভাবক হিসাবে কাজ করে, তাহলে এখানে দেখো কি সি হচ্ছে কি আমাদের বিক্রিয়ক। পেছনে যে প্রভাবক আমরা পড়েছি, এই যে দেখো ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড বলো, গ্রিসালিন বলো, এরা কিন্তু আমাদের বিক্রিয়ক হিসাবে কাজ করে নাই, এরা শুধুমাত্র প্রভাবক হিসাবেই কাজ করছে। তো যদি কখনো একটা বিক্রিয়ক প্রভাবক হিসাবে কাজ করে, মানে ও বিক্রিয়ক হিসাবেও কাজ করবে, মানে বিক্রিয়কও দেখবো ভাঙবে, ওইটা থেকে উৎপাদ তৈরি হবে। এখানে দেখো এই যে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড থেকে কিন্তু যে উৎপাদ তৈরি হওয়ার দরকার সেরকম কিন্তু কোনো উৎপাদ ব্যবহৃত হয়নি। এখানে শুধু ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডটা কি হয়েছে, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডটা হচ্ছে গিয়ে প্রভাবক হিসাবে কাজ করছে। জাস্ট প্রভাবক, দুইটা প্রভাবক পড়েছি, এসএসসি লেভেলও পড়ে আসছি। ধনাত্মক প্রভাবক কি, বিক্রিয়ার গতিটাকে বৃদ্ধি করে। ঋণাত্মক প্রভাবক কি, বিক্রিয়ার গতিটাকে হচ্ছে হ্রাস করে। ধনাত্মক প্রভাবকের উদাহরণ হচ্ছে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, ঋণাত্মক প্রভাবকের উদাহরণ হচ্ছে গ্রিসালিন। তাহলে এখানে দেখো প্রভাবকগুলো কি হয়েছে, প্রভাবকগুলো হচ্ছে গিয়ে আমাদের কিন্তু উৎপাদ তৈরি হয়নি, যে উৎপাদে কিন্তু কোথাও তুমি ম্যাঙ্গানিজ দেখতেছো না। তার মানে কি এখানে ম্যাঙ্গানিজ ডাই অক্সাইডটা শুধুমাত্রই প্রভাবক হিসাবে ব্যবহৃত হয়েছে, এখানে বিক্রিয়ক বা উৎপাদ হিসাবে ব্যবহৃত হয়নি। কিন্তু কখনো যদি ধরো এখানে এ প্লাস বি প্লাস সি থেকে তুমি ডি প্লাস ই পাইলা, যদি কখনো একটা বিক্রিয়ক হিসাবেও কাজ করবে, আবার ও অ্যাট এ টাইম প্রভাবকের কাজটাও করবে। ধরো অন্যান্য বিক্রিয়া প্রভাবকের যে কাজ, ধরো একটা ষোলো গতির বিক্রিয়াটাকে দ্রুত করতে অনেক সময় আমরা ধনাত্মক প্রভাবক হিসাবে ব্যবহার করি, আবার অনেক কুইক বিক্রিয়ার গতিটাকে হ্রাস করার জন্য আমরা ঋণাত্মক প্রভাবক ব্যবহার করি। তো এরকমই আসলে একটা বিক্রিয়ক যখন এই কাজটা করবে তখন তাকে আমরা অটো প্রভাবক বা স্বপ্রভাবক বলবো। দেখো তোমার বইতে যে উদাহরণটা আছে এখানে হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, মানে ম্যাঙ্গানিজ আয়নটাকে আমাদের এখানে স্বপ্রভাবক বা অটো প্রভাবক হিসাবে সংজ্ঞায়িত করেছে। কারণ এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট বা ম্যাঙ্গানিজটা হচ্ছে কি আমাদের কি বলে যে আসলে সে বিক্রিয়ায় অংশগ্রহণ করে। দেখো উৎপাদে কিন্তু আমাদের ম্যাঙ্গানিজ সালফেট আছে, মানে কি সে বিক্রিয়ায় অংশগ্রহণ করেছে, বিক্রিয়ায় অংশগ্রহণ করলো এবং হচ্ছে কি সে প্রভাবক হিসাবেও কাজ করলে, এজন্য এটাকে আমরা বলেছি অটো প্রভাবক বা স্বপ্রভাবক। এরপরে আছে দেখো আমাদের আবিষ্ট প্রভাবক। আবিষ্ট, আমরা বলি না যে একটা খারাপ মানুষের সাথে তুমি যদি মিশো তাহলে তোমার খারাপ হওয়ার প্রবাবিলিটি থাকবে, আবার এমনও তো হতে পারে ওই খারাপ মানুষটা, তুমি একজন ভালো মানুষ, তোমার সাথে মিশে ওই খারাপ মানুষটাও কি হয়ে যেতে পারে, ভালো হয়ে যেতে পারে। তার মানে তোমরা একে অপরের দ্বারা প্রভাবিত হচ্ছ, হতে পারে সেটা তুমি ভালো মানুষ খারাপে রূপান্তরণ হতে পারো, আবার তুমি মানে খারাপ মানুষ ভালোতে রূপান্তরণ হতে পারো। তার মানে কি একটা সংস্পর্শে গিয়ে তোমার হচ্ছে গিয়ে অবস্থাটা চেঞ্জ হয়, খারাপ থেকে ভালো হতে পারো, আবার ভালো ভালো থেকে খারাপ হতে পারো। তাহলে আবিষ্ট প্রভাবকটা এমনই যে কখনো কখনো একটা বিক্রিয়ার প্রভাবে, বিক্রিয়কের প্রভাবে অপর একটা বিক্রিয়ক যদি প্রভাবিত হয়, বুঝতে পেরেছো? আবিষ্ট প্রভাবকটা হচ্ছে কোনো একটা বিক্রিয়কের প্রভাবে অপর একটা বিক্রিয়কের প্রভাব যদি ক্রিয়া হয়। যেমন তোমার ধরো এ প্লাস বি, এখান থেকে তুমি সি প্লাস ডি পেয়েছো। মনে করো এই ভিটা, এখানে যে বিক্রিয়ক হিসাবে ভি পেয়েছি, এই ভিটা মনে করো একে প্রভাবিত করলো। একটা বিক্রিয়ক আর একটা বিক্রিয়ককে যদি প্রভাবিত করে বিক্রিয়া মানে হতে, তখন হচ্ছে কি আমরা তাকে আবিষ্ট প্রভাবক বলবো। তাহলে এখানে দেখো সোডিয়াম সালফেট আর অক্সিজেন বিক্রিয়া করে সোডিয়াম সালফাইড থেকে সালফেট তৈরি হলো। এরপর সোডিয়াম আর্সেনিক অক্সিজেনের সাথে বিক্রিয়া করলে দেখো জারিত হয় না। এরপর দেখো আমাদের উৎপন্ন সোডিয়াম আর্সেনিক এবং সোডিয়াম সালফাইডের সাথে বিক্রিয়া করলে সোডিয়াম সালফেট এবং হচ্ছে সোডিয়াম আর্সেনিক অক্সাইড তৈরি হলো। তাহলে এখানে দেখো একে অপরের দ্বারা, মানে একটা বিক্রিয়ক আর একটা বিক্রিয়ক দ্বারা প্রভাবিত হওয়ার প্রসেসটাই হচ্ছে কি আমাদের আবিষ্ট প্রভাবক বলে সংজ্ঞায়িত করা হয়েছে। বুঝতে পারছি? তোমরা কি বুঝতে পারছো? স্যার বুঝছি মোটামুটি। ওকে, এরপর দেখো আমাদের প্রভাবককে আরো দুইটা ভাগে ভাগ করা হয়েছে। প্রভাবক আর দুইটা ক্লাসিফিকেশন হচ্ছে, একটা হচ্ছে সমসত্ব প্রভাবক, সমসত্ব, আর একটা হচ্ছে অসমসত্ব। রূপা, লিজা কোথায়? লিজা ক্লাস করতেছে না কেন আজকে? বাবা স্যার এই লিজা কুয়াকাটা, সরি স্যার সিএম এখানে তো দাঁড়ানো এই জন্য। স্যার কুয়াকাটা গেছে। স্যার লিজা কুয়াকাটা গেছে। আচ্ছা আচ্ছা, ফ্যামিলি ট্যুর। জি স্যার। আচ্ছা, তোমরা ঘুরতে ঘুরতে যাও না? না স্যার আমি স্যার, 4 মাস হয়েছে ঘর বন্দি। কয় মাস? বের হই না, যে কালই কলেজে ভর্তি হতে গেছিলাম,
এই ব্যাস আর ঘর থেকে বের হয় না। মাত্র 4 মাস হয়েছে গৃহবন্দী। স্যার আমি তো 1 মাস আগে ঘুরে আসছি নানাবাড়ি দিয়া। না, একটু মাঝে মাঝে বের হবা আসলে, নাইলে তো বোরিং হয়ে যায় লাইফ, তাই না? একঘেয়েমি লেখাপড়া ভালো লাগে জি কিন্তু নাকি? স্যার স্যার। গভর্নমেন্ট বের হওয়ার চাইতে না বের হওয়াই তো ভালো, ঠিক না? অবশ্যই ভালো, কিন্তু এখন আমরা কতটুকু মানি আর বলো? অবশ্যই ভালো, অবশ্যই ভালো। বাসায় থাকাটাই ভালো এর ভিতরে, অবশ্যই ভালো। কিন্তু আমি বলছি ওই সেন্সে যে আসলে তোমার লেখাপড়া করো, দেখা যাচ্ছে একঘেয়েমি লেখাপড়া করতেও বা মানুষের কত ভালো লাগে। শুক্রবার দিন ফ্রাইডে হচ্ছে বাবা মার সাথে একটু বাইরে বের হতে পারো, জাস্ট এটা বলছি আমি। তোমাদের ফ্রাইডে 29 তারিখে কিন্তু এক্সাম, আমি মনে করাই দিলাম। 29 তারিখ কিন্তু এক্সাম আছে, প্রথম অধ্যায় সেকেন্ড পার্ট, প্রথম অধ্যায় দিয়ে এক্সাম। ওকে, আমাদের দেখো প্রভাবককে আরো 2টা ভাগে ক্লাসিফিকেশন করা স্যার হয়েছে। একটু অবজেক্টিভে অপশন দিয়ে। কেন অপশন দিব? স্যার অপশন ছাড়া করতে করতে যতক্ষণ লাগে। আচ্ছা, সময় বাড়াই দিব, স্যার সমস্যা কি? আমি কিন্তু সময় তো এক বাড়াই ঘন্টা দিছে পরীক্ষা অলরেডি। দিই না, আমি কিন্তু 1 ঘন্টা 30 মিনিট পরীক্ষা দিয়েছিলাম। সময় বাড়াই দিব। সময় বাড়াই দিব, এটা হচ্ছে কথা। ওকে, প্রভাবক দেখো 2 রকমের, একটা হচ্ছে সমসত্ব প্রভাবক, একটা হচ্ছে অসমসত্ব প্রভাবক। সমসত্ব প্রভাবকটা হচ্ছে সকলের ভৌত অবস্থা একই দশায় থাকবে, সকলের ভৌত অবস্থা একই দশায় থাকবে। আর এখানে একের অধিক ভৌত অবস্থা থাকবে, একের অধিক ভৌত অবস্থা থাকবে। মিনিংটা কি আসলে দেখো, সালফার ডাই অক্সাইড গ্যাস, অক্সিজেন গ্যাস, একবার হচ্ছে নাইট্রোজেন মনোক্সাইড, একটা জার্মান অক্সিজেন ব্যবহার করা হয়েছে, এটা হচ্ছে ভৌত অবস্থা গ্যাসীয়। এখান থেকে হচ্ছে গিয়ে দেখো আমাদের 2 মোল সালফার ডাইঅক্সাইড পেয়েছি, এটাও ভৌত অবস্থা গ্যাসীয়। এখান থেকে হচ্ছে গিয়ে নাইট্রোজেন মনোক্সাইড পেয়েছি, এটা হচ্ছে গ্যাসীয়। দেখো সকলের ভৌত অবস্থা আমরা কিসে পেয়েছি? গ্যাসীয়, মানে একই দশায় পেয়েছি। তো সকলের ভৌত অবস্থা যখন একই দশায় থাকবে তখন তাকে আমরা বলবো সমসত্ব সাম্যাবস্থা বা সমসত্ব অবস্থা বলবো। বুঝতে পেরেছি? জি স্যার। আর অসমসত্ব কি হবে দেখো, অসমসত্ব হবে যদি একটা ভিন্ন ভৌত অবস্থা বিদ্যমান থাকে, তখনই তাকে আমরা অসমসত্ব সাম্যাবস্থা বলবো। যেমন তুমি দেখো H2O2, এটা হচ্ছে লিকুইড, এর সাথে যদি প্লাটিনিয়াম ব্যবহার করো, এটা হচ্ছে সলিড, এটা থেকে তুমি 2 মোল পানি, হ্যাঁ পানি, এবং হচ্ছে গিয়ে এটাও লিকুইড পাচ্ছ, অক্সিজেন এটা পাচ্ছ কি গ্যাসীয়। তাহলে এখানে দেখো আমাদের কি ভিন্ন ভিন্ন হচ্ছে ভৌত অবস্থা পাচ্ছ। যখন আমরা ভিন্ন ভিন্ন ভৌত অবস্থা পাবো তখন তাকে আমরা বলবো অসমসত্ব সাম্যাবস্থা। বুঝতে পেরেছি সমসত্ব অসমসত্ব সাম্যাবস্থা আসলে মূলত জিনিসটা কি? রেসপন্স করো, বুঝছো? জি স্যার। সমসত্ব, আমি আবার রিপিট করতেছি, সমসত্ব সাম্যাবস্থা হচ্ছে সকলের ভৌত অবস্থা একই দশায় থাকবে। আর অসমসত্ব সাম্যাবস্থা হচ্ছে গিয়ে একটা ভিন্ন ভৌত অবস্থা থাকলেই তখন তাকে আমরা অসমসত্ব সাম্যাবস্থা বলবো। একটা ভিন্ন অবস্থা থাকলেই হবে। দেখো যেমন তুমি দেখো এখানে প্লাটিনিয়াম ভিন্ন অবস্থায় আছে এবং উৎপাদে হচ্ছে গিয়ে আমাদের কি অক্সিজেনটা হচ্ছে গিয়ে গ্যাসীয় অবস্থায় আছে। তাহলে এখানে দেখো একটা সলিড, একটা গ্যাসীয়, আর দুইটা হচ্ছে লিকুইড অবস্থায় আছে। তাহলে অবশ্যই এখানে ভিন্ন ভিন্ন ভৌত অবস্থা বিদ্যমান, ভিন্ন ভিন্ন ভৌত অবস্থা বিদ্যমান থাকলেই তাকে আমরা অসমসত্ব সাম্যাবস্থা বলবো। আর সমসত্ব সাম্যাবস্থার ক্ষেত্রে আমাদের যেটা, সেটা হচ্ছে সকলের ভৌত অবস্থা হচ্ছে একই দশায় বিদ্যমান থাকবে, তখন তাকে আমরা সমসত্ব সাম্যাবস্থা বলবো। ওকে, এরপর দেখো এনজাইম প্রভাবক। এনজাইমের কাজ অনেকটা হচ্ছে প্রভাবকের কাজের মতনই। এনজাইম যে কাজ করে, এনজাইম হচ্ছে কি ইস্ট থেকে নিঃসৃত প্রাণহীন অদানাদার নাইট্রোজেনযুক্ত জটিল কাঠামোর জৈব পদার্থ। সো পরীক্ষায় যদি কোশ্চেন আসে এনজাইম কি, এই লাইনটা লিখে দিবা। তার এনজাইম হচ্ছে কি, হচ্ছে এনজাইম হলো গিয়ে ইস্ট থেকে নিঃসৃত প্রাণহীন অদানাদার নাইট্রোজেনযুক্ত জটিল কাঠামোর জৈব যৌগ। আবার এনজাইম বৃহদাকার প্রোটিন জাতীয় অণু বটে। প্রাণী এবং উদ্ভিদদের সংঘটিত বিভিন্ন জৈব রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে এনজাইম আমাদের ভূমিকা পালন করে থাকে। যেমন তুমি দেখো ইক্ষুর চিনির ইনভার্টেস, তুমি যেমন চিনির সংকেত জানো কি C12H22O11,
এর সাথে যদি আমরা পানি ব্যবহার করি তাহলে আমরা যেটা পাই সেটা হচ্ছে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ, গ্লুকোজ এবং হচ্ছে ফ্রুক্টোজ। ঠিক আছে, এখানে এনজাইম হিসাবে ইনভার্টেজ ব্যবহার করা হয়, ইনভার্টেজ। ইনভার্টেজ যে এনজাইমটা দেখো, তাহলে আমরা চিনিকে যখন পানির সাথে রিয়াকশন করব, হ্যাঁ, তখন হচ্ছে ইনভার্টেজ এনজাইমের উপস্থিতিতে যদি আমরা এই রিয়াকশনটা করি, তখন দেখো আমরা কি পাচ্ছি, তখন আমরা গ্লুকোজ এবং ফ্রুক্টোজ পাচ্ছি। তাহলে এই বিক্রিয়াগুলোর এমসিকিউর জন্য প্রচণ্ড লেভেলের ইম্পর্টেন্ট যে চিনিকে যদি ইনভার্টেজ এনজাইমের উপস্থিতিতে উত্তপ্ত করা হয় বা বিক্রিয়া করা হয়, নিম্নে কোন উৎপাদটা পাওয়া যাবে। অনেক সময় উদ্দীপক ধরতে হচ্ছে এগুলো কাজে লাগে, এরকম হচ্ছে গিয়ে এখানে দিয়ে দিল এ প্লাস হচ্ছে গিয়ে পানি, এখানে এনজাইমটা দিয়ে দিল, এরপর সি প্লাস ডি দিল। তাহলে এর সাথে পানি বিক্রিয়া করে এনজাইমের উপস্থিতিতে সিডি উৎপন্ন হয়। তাহলে এ কি, সি কি, ডি কি, এটা তোমার বুঝতে হবে। ঠিক আছে, এরপর দেখো আমাদের হচ্ছে গিয়ে গ্লুকোজ থেকে ইথানল প্রস্তুতি, এই যে C6H12O6, এখান থেকে যদি আমরা ইথানল প্রস্তুত করতে যাই তাহলে C2H5OH এবং হচ্ছে কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে জাইমেস এনজাইমের উপস্থিতিতে। তাহলে দেখো আমরা গ্লুকোজ থেকে যদি অ্যালকোহল প্রস্তুত করতে চাই তাহলে জাইমেস এনজাইমের উপস্থিতিতে যদি আমরা এই রিয়াকশনটা করি তখন আমরা অ্যালকোহল পাবো। এরপর দেখো আমরা যদি ইউরিয়া থেকে যদি হচ্ছে ইউরিয়ার আদ্র বিশ্লেষণ করতে চাই, ইউরিয়ার সংকেত হচ্ছে কি NH2, এর সাথে যদি আমরা পানির রিয়াকশন করি, মানে ইউরিয়ার সাথে যদি আমরা পানির রিয়াকশন করি এবং সেটা অবশ্যই ইউরিয়াস এনজাইমের উপস্থিতিতে, রিয়াস এনজাইমের উপস্থিতিতে, তখন আমরা কি পাবো, NH3 পাবো এবং কার্বন ডাইঅক্সাইড পাবো। তাহলে দেখো এখানে আমাদের এই যে জাইমেস বলো, ইউরিয়াস বলো, ইনভার্টেজ বলো, এদের আসলে কাজটা কি হলো, এদের কাজটা হলো কিন্তু দেখো বিক্রিয়কটাকে ভেঙে উৎপাদটা তৈরি করতে কিন্তু এরাও সাহায্য করতেছে, মানে খুব কুইকলি হচ্ছে উৎপাদ তৈরি করতে বা খুব সহজে উৎপাদ তৈরি করতে কিন্তু এরা ব্যবহৃত হচ্ছে। আমরা কি বুঝতে পারছি? বলো, এতটুকু কি বুঝছো? জি স্যার, বুঝছি। কোশ্চেন নেই কোনো? স্যার। ওকে, তারপর দেখো এনজাইম প্রভাবকের হচ্ছে বৈশিষ্ট্য লেখা আছে এখানে। এনজাইম প্রভাবকের যে বৈশিষ্ট্যগুলো আছে এগুলো রিডিং দিব। অত্যানুকূল টেম্পারেচার কত, দেখো এনজাইম দ্বারা প্রভাবিত বিক্রিয়ার জন্য স্বাভাবিক বা আমাদের অনুকূল টেম্পারেচারটা হচ্ছে কত, তাপমাত্রাটা 37 থেকে 40 ডিগ্রি হয় তাপমাত্রা। তারপর দেখো কার্যকারিতা কি, এটা হচ্ছে গিয়ে প্রভাবক হিসেবে এনজাইম অতি সক্রিয় এবং কার্যকরী। তুমি যদি প্রভাবক হিসেবে এনজাইমটাকে ব্যবহার করো সেটা অনেক কার্যকরী এবং সক্রিয়, মানে কার্যকরী এবং সক্রিয় বটে। তারপর এনজাইম দ্বারা সুনির্দিষ্টতা, এনজাইমের চিন্তা অত্যন্ত সুনির্দিষ্ট আকৃতির, মানে হচ্ছে অর্থাৎ এটা এনজাইমের সর্বদা একটা নির্দিষ্ট বিক্রিয়া প্রভাবকের কাজ করবে। তুমি দেখো এখানে 3টা বিক্রিয়ার কথা বলা হয়েছে, 3টা বিক্রিয়া তুমি দেখো 3 ধরনের এনজাইম ব্যবহার করছো। এই যে 3 ধরনের এনজাইম ব্যবহার করলা, এখানে ভিন্ন ভিন্ন হচ্ছে বিক্রিয়ক থেকে ভিন্ন ভিন্ন উৎপাদ পাওয়ার জন্য আমাদের কিন্তু এই এনজাইমগুলো ব্যবহার করা হয়েছে। তাহলে এক একটা বিক্রিয়ার জন্য আমরা এক এক ধরনের এনজাইমটা ব্যবহার করে থাকি। তারপর দেখো আমাদের হচ্ছে এনজাইমের হচ্ছে সক্রিয়করণ। এই এনজাইম হচ্ছে গিয়ে কখনো হচ্ছে এনজাইম যেহেতু প্রভাবক হিসাবে কাজ করে, তা কখনো যদি হচ্ছে একটা বিক্রিয়া হচ্ছে অনেক মন্থর গতির হয়ে থাকে, তা সেই বিক্রিয়াটাকে গতিশীল করতে আমরা এনজাইমটা ব্যবহার করতে পারি। কারণ আমরা জানি কি প্রভাবকের কাজ, ধনাত্মক প্রভাবকের কাজ হচ্ছে বিক্রিয়ার গতিটাকে ত্বরান্বিত করা। তাহলে অবশ্যই এনজাইমও কি করতে পারবে, এনজাইমও আমাদের বিক্রিয়াগুলোকে ত্বরান্বিত করতে পারবে। এই জন্যই বলছে এনজাইম হচ্ছে সক্রিয়তা, মানে একটা বিক্রিয়াকে সক্রিয়শালী করে তোলে। এবার দেখো অত্যানুকূল পিএইচ, আমাদের হচ্ছে গিয়ে দেখো এনজাইমের কার্যকারী পিএইচ হচ্ছে কত, 5 থেকে 8। এরপর দেখো আমাদের সমসাত্ব প্রভাবকের হচ্ছে ক্রিয়া কৌশলের এখানে আছে, একটু খেয়াল করে এখান থেকে আমি দেখাচ্ছি। বিকারকে তুমি পি একটা যৌগ নিলা, কিউ আর একটা যৌগ নিলা। এখন এরা যখন হচ্ছে গিয়ে পি এবং কিউ মিলে একটা যৌগ তৈরি করবে, আমরা প্রথমত ধরে নিলাম মধ্যবর্তী একটা জটিল যৌগ তৈরি হয়েছে। এরপরে পি কিউর সাথে যদি আর এর রিয়াকশন করো, এখন কিউ এখান থেকে বের হয়ে যাবে, পি এর সাথে আর যুক্ত হবে, তো এটা হচ্ছে উৎপাদ এবং কিউ হচ্ছে কি বিমুক্ত প্রভাবক। তাহলে এখানে দেখো আমাদের এই যে প্রভাবকটা কি করলো, প্রথমত ধরো এ বি যদি বিক্রিয়া হয়, এ এবং বি বিক্রিয়া করে, এখানে মনে করো হচ্ছে সি একটা প্রভাবক বিক্রিয়া করে হচ্ছে গিয়ে তোমার খাতাটা একটু এই পাশে। এবং বি যদি বিক্রিয়া করে যদি হচ্ছে সি প্রভাবকের উপস্থিতিতে যদি বিক্রিয়া করে, তাহলে এখানে দেখো আমাদের কি প্রথমত এ বি অর্থাৎ অন্তর্বর্তী যৌগ তৈরি হবে, কারণ এরা কি আমাদের বিক্রিয়ক, আর সিটা হচ্ছে কি প্রভাবক। এখন দেখো আমাদের
আচ্ছা এখানে বিটাই হচ্ছে প্রভাবক, সরি, এখানে এ হচ্ছে বিক্রিয়ক, শুধু এ হচ্ছে বিক্রিয়ক, তাহলে এখন এখানে প্রভাবক হিসেবে ব্যবহার করা হয়েছে বি, তাহলে এই বিটা কি হবে, প্রথমত ওই প্রভাবকের সাথে একটা মধ্যবর্তী যৌগ তৈরি করবে, তাহলে সেই যৌগটা হচ্ছে কি দেখো এ বি। এরপরে পুনরায় দ্বিতীয় আরেকটা হচ্ছে বিক্রিয়ক নিবা, দ্বিতীয় আরেকটা বিক্রিয়ক যদি তুমি নাও তখন এখানে কি হবে, এর সাথে সেই বিক্রিয়কটা যুক্ত হবে, তাহলে এ আর হবে, এবং হচ্ছে এখানে যে প্রভাবকটা আছে সেই প্রভাবকটা বিমুক্ত হয়ে যাবে। ঠিক আছে, বুঝছো? এই যে প্রভাবকটা বিমুক্ত হয়ে গেল না, আর এখানে প্রভাবক হিসাবে কে ছিল বি, তাহলে এই যে বিটাকে কি আমরা আলাদা করে নিয়েছি। তা আমাদের দেখো দুইটা বিক্রিয়ক, কিন্তু এ একটা বিক্রিয়ক ছিল আর একটা বিক্রিয়ক ছিল, তারা একত্রিত হয়ে গেল না বিক্রিয়ক দুইটা, এ এবং আর। ঠিক আছে, আমরা কি বুঝতে পারছি? জি স্যার। ওকে, তারপর দেখো আমাদের অসমসত্ব প্রভাবকের বিক্রিয়াগুলোর কৌশল আছে। অসমসত্ব বিক্রিয়ার জন্য এরকম যদি তুমি চিন্তা করো, ই এবং এস, এটা থেকে প্রথমত কি ইএস নামে একটা জটিল যৌগ তৈরি হবে, ইএসটা থেকে আমরা কি এটা জটিল যৌগ, এখান থেকে প্রোডাক্ট তৈরি করতে হবে, এরপর এই প্রোডাক্টটাকে যদি বিয়োজিত করি ই প্লাস পি পাবো, তখন হচ্ছে আমরা ফাইনাল প্রোডাক্টটা, পি মানে হচ্ছে প্রোডাক্ট, ফাইনাল প্রোডাক্ট আমরা পেয়ে যাব। বুঝছি? স্যার এটা একটু আরেকবার বলেন। এই ই এবং এস, এই ই এবং এস হচ্ছে কি আমরা মনে করলাম হচ্ছে গিয়ে এনজাইম ই এর সঙ্গে সাবস্ট্রেট এস, এনজাইম হিসাবে ই ব্যবহার করা হয়েছে, এবং সাবস্ট্রেট বলতে এখানে ইটাকে বিক্রিয়ক, এসটাকে বিক্রিয়ক ধরা হয়েছে, তাহলে প্রথমত ইএস নামে একটা অন্তর্বর্তী যৌগ তৈরি হবে, এরপর ইএসটা কি যেহেতু বিক্রিয়ক অন্তর্বর্তী যৌগ তৈরি হবে, এটা আস্তে আস্তে প্রোডাক্টের দিকে ধাবিত হবে, এরপর ইপি থেকে কি হবে, ইটা হচ্ছে এবং পি হচ্ছে কি আলাদা হয়ে যাবে, যেখানে পিটা হচ্ছে আমাদের প্রভাবক হিসাবে ব্যবহৃত হয়েছিল এবং এটা হচ্ছে কি প্রকৃত মোল্ড, বুঝতে পেরেছো, বা প্রকৃত যৌগটা। তাহলে এখানে আমরা এনজাইমটাকে দেখো আলাদা করে নিতে পেরেছি। ঠিক আছে, জি স্যার বুঝছি। ওকে। এরপরে দেখো আমাদের কিছু থিওরিটিক্যাল কথাবার্তা আছে, যে আমাদের হচ্ছে গিয়ে বিক্রিয়ার গতির উপরে হচ্ছে প্রভাবকের প্রভাবটা কি, হ্যাঁ, এবং প্রভাবকের বৈশিষ্ট্য কি, সো এই বৈশিষ্ট্যগুলো রিডিং দিবা, এগুলো হচ্ছে আমাদের বহুপদী এমসিকিউতে যেমন আসতে পারে, তেমনি অনেক সময় যদি চাই ক্ষমার্কও দিতে পারে। তারপর দেখো আমাদের হচ্ছে আরো দুই রকমের প্রভাবক আছে, একটা হচ্ছে প্রভাবক বিবর্ধক আর একটা হচ্ছে প্রভাবক বিষ। প্রভাবক বিবর্ধক, প্রভাবক বিবর্ধকের কাজটা হচ্ছে প্রভাবকের প্রভাবক, ধরো আয়রন আর হচ্ছে মলিবডিনাম আর এবং অ্যালুমিনিয়াম অক্সাইড, এখানে যদি আমরা হচ্ছে গিয়ে নাইট্রোজেন প্লাস হচ্ছে হাইড্রোজেন বিক্রিয়া করি তখন আমাদের 2NH3 উৎপন্ন হবে। এখানে এই বিক্রিয়াটা দেখো হেল্প করতে আমাদের আয়রনটা হচ্ছে প্রভাবক হিসাবে কাজ করছে, এখন এই আয়রনটাকে যদি আরও সক্রিয় করতে চাই আমরা, তখন আমাদের এমন একটা প্রভাবক ব্যবহার করতে হবে যে প্রভাবকটা শুধু এই আয়রনটাকেই প্রভাবিত করবে, এখানে বিক্রিয়ক বা উৎপাদকে প্রভাবিত করবে না। তাহলে এখানে দেখো আমাদের হচ্ছে এই আয়রনকে উত্তেজিত করতে বা আয়রনকে প্রভাবিত করতে হচ্ছে মলিবডিনাম বা অ্যালুমিনিয়াম অক্সাইড হচ্ছে প্রভাবক হিসাবে ব্যবহার করা হয়েছে। দ্যাট মিন্স আবিষ্ট প্রভাবক হচ্ছে গিয়ে প্রভাবকের প্রভাবক, মানে একটা প্রভাবককে প্রভাবিত করতে যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে আমাদের প্রভাবক বিবর্ধক। এরপর দেখো আমাদের প্রভাবক বিষ আছে, আমরা বিষ দ্বারা বুঝি নর্মালি মরে যায়, তো প্রভাবক বিষটা হচ্ছে এমন যে অবশ্য প্রভাবক বিষ হচ্ছে একটা রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে যদি তুমি হচ্ছে প্রভাবক বিষ হিসাবে যেগুলো ব্যবহার করা হয় সেটা যদি তুমি ব্যবহার করো তাহলে দেখা যাবে ওই রাসায়নিক বিক্রিয়াটা হচ্ছে কি আমাদের ক্ষতিগ্রস্ত হবে, যেমন আমরা মানুষ যখন বিষ খাবে বা পোকামাকড়কে যদি বিষ দেওয়া হয় ওটা খেয়ে কি অবশ্যই মরে যায়, তাই প্রভাবক বিষটা এমন যখন তুমি একটা রাসায়নিক বিক্রিয়ায় প্রভাবক বিষটা ব্যবহার করবা তখন ওই রাসায়নিক বিক্রিয়াটা আর ভালোভাবে সম্পূর্ণ হবে না, তো অবশ্যই হচ্ছে এগুলো থেকে আমাদের রক্ষা করতে হবে বা সেফ থাকতে হবে। বুঝছো, এখানে তোমার হচ্ছে গিয়ে কিছু উদাহরণ আছে, নাইট্রোজেন হাইড্রোজেন বিক্রিয়া করে প্রভাবক বিবর্ধকটা দেওয়া আছে। এরপর দেখো আমাদের সালফার ডাই অক্সাইড, এর সাথে যদি আমরা অক্সিজেন বিক্রিয়া করি তখন সালফার ডাই অক্সাইড, যেখানে এই যে দেখো আর্সেনিক অক্সাইড H2O3, এটা হচ্ছে আমাদের প্রভাবক বিষ হিসেবে ব্যবহৃত হচ্ছে, মানে এই আর্সেনিক অক্সাইডটা কি করবে, এই যে বিক্রিয়াটা, এই যে উৎপন্ন বিক্রিয়াটা, এই বিক্রিয়াটাকে হচ্ছে ক্ষতিগ্রস্ত করবে এবং বিক্রিয়াটাকেও নষ্ট করে দিবে। এরপর দেখো আমাদের একটা সৃজনশীলের মতন আছে, এরকম এরকম দেখো একটা সক্রিয়ণ শক্তি আছে, উপর দিয়ে গেছে একটু নিচ দিয়ে গেছে, এখন বলছে যে কোন বিক্রিয়ায়, কোন রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক অণুগুলো সংঘর্ষ এবং অন্য কোনো উপায়ে যে ন্যূনতম শক্তি অর্জন করেছে তা হচ্ছে পরিণত হওয়ার যোগ্যতা অর্জন করে, হ্যাঁ, ওই বিক্রিয়া সক্রিয়ণ শক্তি বলে। প্রথমত সক্রিয়ণ শক্তি দিয়েছে,
কারণ কি প্রথমত বলছে কি ইয়ে নির্ণয় পদ্ধতি ব্যাখ্যা করতে বলছে। তাহলে আমরা নর্মালি দেখো সক্রিয় শক্তিটা যে ক্যালকুলেশন করি, সেই সক্রিয় শক্তিটা হচ্ছে আমরা যে সূত্র আজকে অঙ্ক করলাম সেখানে আমরা সক্রিয় শক্তি বের করছিলাম। তো সেই সক্রিয় শক্তিটা অ্যাকচুয়ালি কোথা থেকে আসছে, প্রাথমিক স্টেজে আমরা আগের দিন করেছিলাম। প্রাথমিক স্টেজ আগের দিকে যে সূত্র ছিল যে উভয় পাশে লনকে নিয়ে পাই, লনকে ইকুয়াল টু হচ্ছে ইয়ে ডিভাইডেড বাই আরটি। তাহলে দেখো এখন এখানে আমরা যদি লগ কে কে ভাঙাই তাহলে হয় কি লগ কে লগ কের মতোই থাকে, আর লন এ কে যদি ভাঙাই তাহলে হচ্ছে লগ এ হয়। আর এখানে মাইনাস ইয়ে ডিভাইডেড বাই আরটি, এখানে লিখতে হবে মাইনাস ইয়ে ডিভাইডেড বাই হচ্ছে 2.3, কারণ লনকে আমরা লগে কনভার্ট করতেছি। জাস্ট সেই ফাইনালি সূত্রটা পেয়েছি, এই সূত্রটাই হচ্ছে আমাদের প্রুফ করতে বলছে। কলমে ফোনটা লেগেছিল। স্যার এখান থেকে একটু বুঝাই দিবেন, আমি ডিসকানেক্ট হয়ে গেছিলাম। এখানে দেখো এটা হচ্ছে আমাদের আগের দিনই ছিল পড়া, আমাদের হচ্ছে গিয়ে আজকে যে সূত্রটা আমরা করলাম সেই সূত্রটারই হচ্ছে গিয়ে প্রতিপাদনটা এখানে চাইছে। যে তোমার প্রথমত বলছে দেখো উদ্দীপকের ইয়ে নির্ণয় পদ্ধতি ব্যাখ্যা করো। তাহলে ইয়ে নির্ণয় পদ্ধতি ব্যাখ্যা করো বলতে হচ্ছে আমাদের এই যে সূত্রটা কিভাবে তৈরি হয়েছে সেই সূত্রটার প্রতিপাদনটা এখানে দেওয়া হয়েছে। যে নর্মালি লন জানতাম, লন থেকে হচ্ছে গিয়ে আমাদের লগে যদি কনভার্ট করতে চাই তো সেই অনুসারে নিয়ম অনুসারে আমরা কনভার্ট করলেই হয়ে যাবে। এখন ওই বিক্রিয়াটার জন্য আমরা কালকে পড়েছিলাম ঢাল হয় কত, ঢাল হবে গিয়ে মাইনাস ইয়ে ডিভাইডেড বাই 3.3 আর। এখন যদি তুমি লন চিন্তা করো, লন চিন্তা করলে ঢাল কি হবে মাইনাস ইয়ে ডিভাইডেড বাই আর, লন জিনিসটা আসবে না। বুঝতে পারছো? তুমি যদি হচ্ছে লন জিনিসটা যখন চিন্তা করবো তখন 2.3030 মানে 2.303 নিতাম না যখন লগের সাথে, লন থেকে লগে কনভার্ট করে 2.303 এক্সট্রা নিতাম। তাহলে যখন তুমি লন দিয়ে চিন্তা করবা তখন আসবে এতটুকু, আর যখন লগ দিয়ে চিন্তা করবা তখন দেখো এই যে ইয়ে ডিভাইডেড বাই 2.303 আর করা হয়েছে, জাস্ট এখানে 2.303টাকে ইগনোর করা হয়েছে। বুঝতে পেরেছি? এই ছিল আমাদের লেখাপড়া, আজকে হচ্ছে এই পর্যন্ত পড়বো। আমরা যেহেতু হচ্ছে একটু কম কম পড়তে চাচ্ছি, আজকে অনেক থিওরিটিক্যাল জিনিস পড়াইছি, তাও প্রভাবক থেকে আমাদের হচ্ছে গিয়ে পার্ট 5 পর্যন্ত, প্লাস হচ্ছে গিয়ে আমাদের পেছনে যে অঙ্ক 5টা ছিল সেই 5টা অঙ্ক হচ্ছে অনেকেই আমরা করি নাই, সেই 5টা হচ্ছে গিয়ে যারা করি নাই তারা আবার হচ্ছে আমরা করব এবং হচ্ছে নেক্সট ক্লাসে আমরা সামনে আগাবো। আমরা কি বুঝতে পারছি এই পর্যন্ত? পার্ট 6-এর আগ পর্যন্ত আজকে আমাদের পড়া, পার্ট 6-এর আগ পর্যন্ত কোন থেকে? পার্ট 5 থেকে। জি স্যার। পার্ট শুধু একটা পার্টই পড়া, 5টা পার্ট 5ই হচ্ছে গিয়ে পড়া এবং হচ্ছে পেছনের ম্যাথ। কোশ্চেন আছে কারো কোনো? আমরা কি পারবো তো ইনশাল্লাহ? জি স্যার। ওকে ঠিক আছে, তাহলে হচ্ছে অবশ্যই যারা এইচডাব্লিউ আগের ক্লাসে এইচডাব্লিউ করি নাই তারা এইচডাব্লিউটা করে আমাকে জমা দিও, এবং হচ্ছে আজকে থিওরিটিক্যাল লেখাপড়া আমরা করলাম এবং এই থিওরিগুলো অবশ্যই শেষ করবা। ওকে ঠিক আছে, আল্লাহ হাফেজ।